টাকা ফিরে পেতে আইসিবি ইসলামিক ব্যাংকের প্রধান কার্যালয়ে গ্রাহকের ভিড়, সম্পদ বিক্রি করে তারল্য বাড়ানোর চেষ্টা। টানা 6 কার্যদিবস দরপতন শেয়ারবাজারে, ডিএসইর সূচক কমল 273 পয়েন্ট, বাজার মূলধন নেই 20,000 কোটি টাকা। অনলাইন জুয়া কোম্পানি উল্কা গেমসের কর ফাঁকির 51 কোটি টাকা আদায় করল এনবিআর, আদালতে রিট খারিজ। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। আইসিবি ইসলামিক ব্যাংকের বিভিন্ন শাখায় আমানতের টাকা তুলতে না পেরে গ্রাহকরা ভিড় করছে প্রধান কার্যালয়ে। ছোট অঙ্কের আমানতও পরিশোধ করতে পারছে না ব্যাংকটি। ব্যবস্থাপনা পরিচালক বলছেন, একসঙ্গে বড় অঙ্কের আমানত তুলে নেয়ায় চাপে পড়েছে ব্যাংক। পরিস্থিতি সামাল দিতে সম্পদ বিক্রি করে তারল্য বাড়ানোর চেষ্টা চলছে। আইসিবি ইসলামিক ব্যাংকের কারওয়ান বাজার শাখার পাশেই এটিএম বুথ। সেখানে নেই কোনো নগদ টাকা। জানা যায় কয়েক মাস ধরেই এমন পরিস্থিতি। অল্প কিছু টাকার জন্য ব্যাংকের শাখায় ঘুরছেন গ্রাহকরাও। 26,000 টাকা মাত্র, কিন্তু সেটাও ব্যাংক দিতে পারছে না আর কি। তো অনেকক্ষণ বলার পরে 3,000 টাকা আর কি দিতে রাজি হয়েছে, 3,000 টাকা আমাকে দিছে। ঘটনার বিস্তারিত জানতে ক্যামেরা নিয়ে প্রবেশে বাধা দেন নিরাপত্তা রক্ষী। বাইরে থেকে দেখা যায় আরও কয়েকজন গ্রাহক, তবে কেউ টাকা রাখতে নয়, আমানতের টাকা তুলতেই ঘুরছেন দিনের পর দিন। সঞ্চয়পত্র থেকে ডিপিএস এর লাভ জমা হয়েছিল আইসিবি ব্যাংকের। আইসিবি ব্যাংক থেকে আমরা একটা ডিপিএস করছিলাম 15,000 টাকা করে প্রতি মাস। এখন মিচুড হয়ে গেছে গা, 2 মাস হয়ে গেছে গা। এখন সেই ডিপিএস এর টাকাটা আমরা পাচ্ছি না। আইসিবি ইসলামিক ব্যাংকের প্রধান কার্যালয়ে দেখা যায় এমন বেশ কয়েকজন গ্রাহককে। শাখা অফিসে আমানতের টাকা না পেয়ে ভিড় করছেন বড় কর্তাদের কাছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 2023 সালে ব্যাংকটি 1,823 কোটি টাকার মূলধন ঘাটতিতে পড়ে। তাদের মোট 790 কোটি টাকা ঋণের 87% মন্দ ঋণ। বাংলাদেশ ব্যাংকের লাল তালিকাভুক্ত হওয়ার খবরে গ্রাহকদের মধ্যে আস্থা সংকট বেড়েছে বলে মনে করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। চলতি বছর এখন পর্যন্ত 52 কোটি টাকা আমানতকারীদের পরিশোধ করেছি। এতে তারল্যের পুরোটাই শেষ। আগে কখনো এভাবে টাকা তুলে নিতে দেখিনি। এটা একরকম বিস্ময়কর। আমরা যার জন্য প্রস্তুত ছিলাম না। তবে গ্রাহকদের বলবো, আমাদের নতুন কোনো ঋণ অনিয়মিত হয়নি। আমানত নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। জুনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। চরম তারল্য ঘাটতিতে জানুয়ারির শেষ দিকে বাংলাদেশ ব্যাংক থেকে জামানত মুক্ত 50 কোটি টাকা সহায়তা চায় আইসিবি ইসলামিক ব্যাংক। আগেই ব্যাংকটির 425 কোটি টাকা দেনা থাকায় আবেদন প্রত্যাখ্যান করে কেন্দ্রীয় ব্যাংক। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও সূচক কমেছে 2 স্টক এক্সচেঞ্জে। ডিএসইতে প্রধান সূচক ডিএসই এক্স কমেছে 37 পয়েন্ট। এ নিয়ে গেল 6 কার্যদিবসে ঢাকা শেয়ার বাজারে সূচক কমল 273 পয়েন্ট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 132 পয়েন্ট। সোমবার লেনদেনের শুরুতেই বড় ধরনের দরপতনে ঢাকা শেয়ার বাজার। প্রথম 26 মিনিটে প্রধান সূচক কমে 79 পয়েন্ট। এরপর সূচক কিছুটা বাড়লেও দিন শেষে ডিএসই এক্স কমেছে 37.62 পয়েন্ট। এতে টানা 6 কার্যদিবসে 273 পয়েন্ট কমে বর্তমানে সূচকের অবস্থান 5,393 পয়েন্টে। এছাড়া কমেছে ডিএস30 ও এসএমই সূচকও। ডিএসইতে লেনদেন হয় 561 কোটি 21 লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 152 কোটি টাকা। হাতবদলে অংশ নেয়া 389টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে 71 প্রতিষ্ঠানের শেয়ারের। এর মধ্যে দর বেড়েছে 81টির, কমেছে 278টির এবং অপরিবর্তিত রয়েছে 30টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ওরিয়ন ফার্মা, দ্বিতীয় লাভেলো এবং তৃতীয় অবস্থানে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। শতাংশের দিক থেকে দর বৃদ্ধিতে প্রথম বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, দ্বিতীয় ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে মিথুন নিটিং অ্যান্ড ডাইং। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 132.13 পয়েন্ট। লেনদেন হয় 7 কোটি 1 লাখ টাকা শেয়ার। এদিকে বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসসি চেয়ারম্যান পুঁজিবাজারে ব্যক্তি বিনিয়োগকারীদের ক্যাপিটাল গেইনের উপর নতুন করে কর আরোপ না করার অনুরোধ জানান এনবিআরকে। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
অনলাইন জুয়া কোম্পানি উল্কা গেমসের কর ফাঁকির প্রায় 51 কোটি টাকা আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে এ টাকা আদায় করেন কর্মকর্তারা। কর অঞ্চল 15-এর কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল উচ্চ আদালতে উল্কা গেমসের দুটি রিট খারিজ হওয়ার পর এ পদক্ষেপ নিল কর বিভাগ। কর্মকর্তারা জানান, অনুসন্ধানে 2020-21 ও 2021-22 করবর্ষে উল্কা গেমসের বিরুদ্ধে 50 কোটি 76 লাখ টাকা কর ফাঁকির প্রমাণ মেলে। অর্থ আদায়ে উল্কার ব্যাংক হিসাব স্থগিত করে এনবিআরের গোয়েন্দা সংস্থা সিআইসি। তবে আদালতে এ বিষয়ে মামলা থাকায় সম্প্রতি ব্র্যাক ব্যাংকে গিয়েও টাকা আদায় করতে পারেনি এনবিআর। রোববার মামলা নিষ্পত্তি হলে টাকা আদায় করার বাধা দূর হয়। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ের আওতায় এলে চরম বৈষম্যের শিকার হবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, এমন দাবি করে প্রজ্ঞাপন প্রত্যাহারের আহ্বান জানিয়ে 4 জুন একযোগে অর্ধ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তারা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংবিধিবদ্ধ বা তাদের অধীন প্রতিষ্ঠানকে সার্বজনীন পেনশন প্রত্যয় স্কিমের আওতায় আনা হচ্ছে। 13 মার্চ জারির পর এ সংক্রান্ত প্রজ্ঞাপনের প্রতিবাদ জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আগামী 28 মে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং আগামী 4 জুন একযোগে অর্ধ দিবস কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। তার আগে 26 মে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি। এই ধরনের বৈষম্যমূলক একটি প্রত্যয় স্কিম কেমন করে কোথা থেকে এলো, এটির কারণ এবং এটি যে বৈষম্যমূলক আপনারা নিশ্চয়ই সকলে খুব সুস্পষ্টভাবে অনুধাবন করেছেন। শিক্ষক নেতারা বলছেন, সার্বজনীন পেনশনে শুধু স্বশাসিত, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করাটা বৈষম্য। নতুন স্কিমের কারণে 1 জুলাইয়ের আগে ও পরে নিয়োগ পাওয়াদের মধ্যে দুটি শ্রেণী তৈরি হবে। 25 বছর পর যখন ফুল পেনশনে আমরা যাব, তখন দেখা যাবে আমাদের যে কলিগরা অন্যান্য পেশা থেকে আমাদেরকে বের করে দিচ্ছেন, এখানে আমাদের অর্থনৈতিকভাবে আমরা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হব। শিক্ষকদের দাবি, নতুন পেনশন স্কিমে সরকারি অন্যান্য চাকরিজীবী ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বৈষম্য তৈরি করবে। সেই সঙ্গে কমে যাবে অবসরকালীন সুবিধা। আমরা মনে করি এই পদক্ষেপ শিক্ষক ও শিক্ষা ব্যবস্থার প্রতি অসম্মান ও অবজ্ঞা প্রদর্শনের জন্য করা হয়েছে। রাষ্ট্রের স্বার্থে কোনো ব্যবস্থার পরিবর্তন করার প্রয়োজন হলে তা সকলের জন্য প্রযোজ্য হওয়া বাঞ্ছনীয়। কোনো আলোচনা না করেই সার্বজনীন পেনশন স্কিম চাপিয়ে দেওয়াটা অনৈতিক বলেও মনে করছেন শিক্ষকরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহী নগরীতে 8টি ফ্লাইওভার তৈরিতে ব্যয় হচ্ছে 821 কোটি 93 লাখ টাকা। তবে একের পর এক উড়াল সড়ক নির্মাণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন খোদ নগরবাসীর। কর্তৃপক্ষ বলছে, যানজট মোকাবিলার লক্ষ্যে এসব প্রকল্প। ব্যয়বহুল প্রকল্প নেয়ার আগে সঠিকভাবে প্রয়োজনীয়তা যাচাইয়ের পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। সবুজের সমারোহ আর পরিচ্ছন্নতার জন্য রাজশাহীকে বলা হয় গ্রিন সিটি। 96 বর্গ কিলোমিটার আয়তনের শহরে একের পর এক নির্মাণ হচ্ছে ফ্লাইওভার। এরই মধ্যে 3টি খুলে দেওয়া হয়েছে, চলছে বাকি 5টির নির্মাণ কাজ। শহরের পূর্ব প্রান্তে নির্মিত 3 ফ্লাইওভার খুলে দেওয়ার পর বছর পেরোলেও চলাচলে আগ্রহ নেই নগরবাসীর। নতুন আরও ফ্লাইওভার তৈরির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তাদের। এখানে ফ্লাইওভারের কোনো ইফেক্টিভ ইউজেস যেটা বলি বা প্রয়োজনীয়তা যদি আমরা বলি বা এরকম কোনো কিছু অন্তত আমার জানা মতে বা আমার দেখা মতে এই প্রয়োজনীয়তা একেবারেই নাই। আমি মনে করি যে ওটার থেকে সহজ রাস্তা আছে, যার কারণে এটা ইউজ হয় না। ফ্লাইওভারে উঠলে আমাকে ওই দিক ঘুরে আসতে হচ্ছে, আর নিচে এখানে পকেট গেট আছে, দিক দিয়ে আমি ঢুকে যেতে পারছি। এই জন্য যখন এখান থেকে আসছি তখন ফ্লাইওভার লাগছিল। প্রকল্প পরিচালক বলছেন, যানবাহনের সংখ্যা বাড়তে থাকায় ভবিষ্যতে নগরীকে যানজট মুক্ত রাখাই লক্ষ্য। 2-1 বছরের ভিতরে এটা সুফল হয়তো ওইরকমভাবে মনে হবে না, কিন্তু আমরা আশা করি যে এটা 5-7-8 বছরের মধ্যেই এই ফ্লাইওভারগুলো একটি কার্যকর অবস্থায় যাবে এবং তখন মানুষ কিন্তু এটার সুফল পাবে। এ ধরনের প্রকল্প নেয়ার আগে আরও বেশি যাচাই বাছাই এবং সমন্বিত পরিকল্পনার তাগিদ দিচ্ছেন নগর পরিকল্পনাবিদরা। আমার আশেপাশে যে চিন্তা ভাবনাগুলো যদি আমরা সাকসেসফুল করতে চাই, আমার এই ইঞ্জিনিয়ারিং সেকশনটা শুধুমাত্র মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিং না, সব সিটি কর্পোরেশনের সিভিল ইঞ্জিনিয়ারিং সেকশনটাকে ডাইনামিক করতে হবে।
নগর অবকাঠামো উন্নয়নে 2019 সালে প্রায় 3000 কোটি টাকা বরাদ্দ পায় রাজশাহী সিটি কর্পোরেশন। রিকশা আর ইজি বাইকের শহরে বাস্তবায়িত হচ্ছে একের পর এক ফ্লাইওভার প্রকল্প। 100 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এই ফ্লাইওভারটি খুব একটা কাজে আসছে না স্থানীয়দের। স্থানীয়রা বলছেন গড়ে 20টিও যানবাহন চলাচল করে না এই ফ্লাইওভার দিয়ে। বিশ্লেষকরা বলছেন এটি অপরিকল্পিত নগরায়নের ফল। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতকে নতুন করে সাজানোর পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে জেলা প্রশাসন। প্রাথমিকভাবে বিচের নির্দিষ্ট একটি অংশ শৃঙ্খলার মধ্যে আনতে 16টি পরিকল্পনা নিয়েছে বিচ ম্যানেজমেন্ট কমিটি। পর্যটকদের সুবিধা ও নিরাপত্তার বাস্তবায়ন হবে নানা কার্যক্রম। একপাশে সমুদ্র আর তার পার ঘেঁষে বঙ্গবন্ধু টানেল, তবে পরিকল্পনার অভাবে এই পর্যটন এলাকা দিন দিন আকর্ষণ হারাচ্ছে। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সম্প্রতি গঠন করা হয়েছে বিচ ম্যানেজমেন্ট কমিটি। পর্যটকদের জন্য টয়লেট, চেঞ্জিং রুম এবং নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা সহ 16 ধরনের কার্যক্রম হাতে নিয়েছে এই কমিটি। পাশাপাশি সৈকতের দক্ষিণ প্রান্তে সৌন্দর্য নষ্ট করছে এমন 32টি অস্থায়ী স্থাপনা সরিয়ে নেওয়া হবে। বিদেশি পর্যটকদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। আমাদের উদ্দেশ্য হচ্ছে বর্তমান যে জায়গায় যারা রয়েছে তাদেরকে এই সমুদ্রের পাড় থেকে কান্ট্রি সাইডে নিয়ে এসে পুনর্বিন্যস্ত করা। তো আমরা এই মুহূর্তে কাউকে উচ্ছেদে বা অন্য কোনো কার্যক্রমে যাচ্ছি না। আমরা এখানে যারা বিশৃঙ্খলভাবে রয়েছে তাদেরকে আমরা একটি শৃঙ্খলার মধ্যে এনে সুন্দর একটি বিচ আমরা পর্যটকদের সামনে উপহার দিতে চাই। পতেঙ্গা সমুদ্র সৈকত ঘিরে এখন প্রায় 1000 অস্থায়ী দোকান, এছাড়া বিভিন্ন ভ্যান ও ছোট গাড়ি আছে আরও অন্তত 1500। এসব দোকানপাটও ধাপে ধাপে পরিকল্পনা মাফিক স্থানান্তর করা হবে। তবে সরিয়ে নেওয়ার সময় যথাযথ যাচাই বাছাই করার অনুরোধ দোকান মালিকদের। ওরা যদি সেটিং করে দোকানটা বসাই দেয়, যদি এক জায়গায় আনে সবগুলো দোকান যা আছে একটা সুন্দরভাবে বসাই দেয়, তাহলে আমাদের জন্য একটু ভালো হয় আর কি। অরিজিনাল দোকানদার ব্যবসা বাণিজ্য করেছে তাদেরকে একটু আগে বসানো হোক, এবং যারা ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে যেন ক্ষতি না করে, এইসবগুলো দেখবে আর কি সরকার। সব দোকান যদি এক সেম হয়, এক কোয়ালিটিতে হয়, জিনিসটা আরও সুন্দর হবে, পরিবেশটা দর্শনার্থী আয়সা এখান থেকে উপভোগ করতে পারবে সাগর পার। আগামী কোরবানি ঈদের আগেই সৈকতের সৌন্দর্য বর্ধনের এই কার্যক্রম শেষ করতে চায় কর্তৃপক্ষ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।